আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সরকার পরিচালনা এবং দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবারের মতো সারা দেশের সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের জেলা ও মহানগর ইউনিটের শীর্ষ দুই নেতা অংশ নেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর দলের এবারের যুদ্ধ হলো জনসাধারণের কাছে করা প্রতিজ্ঞাগুলোর বাস্তবায়ন। আমরা বলি বর্তমান সরকার বিএনপির সরকার, অর্থাৎ সরকার ঠিকই আছে কিন্তু বিএনপির সরকার। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। তা এর বাইরেই হলে আমরা সরকারকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত এবং গুম খুনের শিকার হচ্ছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে তর্ক বিতর্ক থাকবে, কিন্তু কথা বলার সুযোগ বন্ধ হবে না। নির্বাচনের আগের দিন পর্যন্ত এই ম্যানিফেস্টোটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টো। নির্বাচন হয়ে যাওয়ার পরে এবং ফলাফল বের হবার পরে, আমরা বিশেষ করে সরকার গঠন করার পরে ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিনব্যাপী মতবিনিময় সভায় অংশ নেন। কিন্তু এরকম পরিস্থিতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উদ্ভাবনী দৃষ্টান্ত স্থাপন করেছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী ওয়াকিবুল ইসলাম। তার উদ্ভাবিত বাহনটি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী নিজেই বাহনটিতে চড়ে কার্যালয় এলাকা ঘুরে দেখেন। উদ্ভাবনী এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এর সহায়তা অব্যাহত থাকবে। এ সময় স্বল্প খরচে আরও নিরাপদ ও আধুনিক যানবাহন তৈরিতে গবেষণা ও পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরা হয় এবং সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শুধু জিপিএ 5 নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে গুণগত কারিগরি শিক্ষার জন্য কারিকুলাম তৈরি করবে সরকার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ অংশীদার ফোরামের শিক্ষা সহায়তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় ভাষা শেখাকে বাধ্যতামূলক করছে সরকার। চীনের মতো কারিগরি ও মানসম্মত শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। বিপুল পরিমাণ জনসম্পদকে প্রকৃত শিক্ষা দিতে প্রথমে শিক্ষকদের চীনের সঙ্গে যৌথভাবে আধুনিক শিক্ষাদানের প্রশিক্ষণ দেওয়া হবে। চীনে বর্তমানে 16,000 শিক্ষার্থী আছে জানিয়ে মিলন আরও বলেন, আরও অনেক শিক্ষার্থী চীনে যাবে। চায়না ভাষা শিখতে বেশ কিছু কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। This time, our Honorable Prime Minister, he allowed us to take as much as 5% of our GDP in the education sector. So it is our good luck. We need the proper education and skill development, and that can move our country in forward. ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি। পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক বৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ এই সফরে রয়েছেন। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। ভারতের প্রতি সব দল ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান।
বলেন সীমান্ত হত্যাসহ সম্ভাব্য পুশিন পরিস্থিতির প্রতি নজর রাখবে জামাত। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে গাজীপুরে একই পরিবারের 5 জন হত্যাসহ সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান তিনি। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখতে আগামীকাল থেকে সরাসরি মাঠে নামার ঘোষণা দেন তিনি। জুবায়ের প্রধানের রিপোর্ট। জাপানে 8 দিনের সফর শেষে দেশে ফিরলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে সফরের সময় সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা সম্পর্কে জানান বিরোধী দলীয় নেতা। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান জামাত আমির। এখানে হলো 5 জন, তারপরে আরো কোন জায়গায় জানি এটা বোধহয় ইয়েতে এই নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলা কাটা। এগুলা কি? এরা কারা কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এগুলা না হয় ফেসবুকে মানে যুদ্ধ চালাইলে তো হবে না। ফেসবুকের যুদ্ধ বাদ দিয়ে কালপিটদের বিরুদ্ধে এখন যুদ্ধে নামতে হবে সরকার, সেটাই আমরা চাই। এছাড়া সম্প্রতি ভারতের নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো ধর্মকে টার্গেট করে অত্যাচার যেন না করা হয় সে বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন ডাক্তার শফিকুর রহমান। আমরা এই বিষয়গুলা অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণ করে এই ব্যাপারে প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয় সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গ, দুনিয়ার যে কোনো জায়গায় যদি কোনো নিরীহ মানব গোষ্ঠীর উপর কোনো ধরনের জুলুম করা হয় আমরা তার মজলুম যেখানে গেছে আমরা মজলুমের পক্ষে, এটাই আমাদের অবস্থা পরিষ্কার। বাংলাদেশে ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল করার জন্য জাপানকে অনুরোধ করলে তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার দিনভর তেলের দাম ওঠানামা করে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার খবরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় এক পর্যায়ে 3% বেড়ে ব্যারেল প্রতি প্রায় $103 পৌঁছায়। পরে তা কিছুটা কমে প্রায় $100 নেমে আসে। একবার $99.66 নেমে যায়। আজ রাত 9:15টার দিকে এই লেখা তৈরির সময় প্রতি ব্যারেলের দাম $100.51 ওঠে। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 বেশি সাধারণত হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এই হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। টানা বৃষ্টি, এরপর উকি দেয়া রোদ, তবুও হাওড়াঞ্চলে কৃষক কৃষানির হাহাকার। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে জলমগ্ন জমিতে ভেসে উঠেছে দগদগে ঘা। নতুন করে বেড়েছে গোখাদ্য সংকট। ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে নির্বিকার কৃষক। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এখনো জলমগ্ন। পানির নিচে তলিয়ে যাওয়া কৃষকের সোনালী স্বপ্নগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তবুও কৃষকের প্রাণান্ত চেষ্টা, কিভাবে দুর্দশা মারিয়ে সচল রাখা যায় জীবনের চাকা। টানা বৃষ্টির পর বেশ কয়েকদিন রোদের দেখা মিললেও তা অপর্যাপ্ত। তবুও অতি কষ্টে পানির নিচে তলিয়ে যাওয়া ধান তুলে খলায় শুকাতে ব্যস্ত চাষিরা। কৃষকের নতুন চিন্তার বিষয় গোখাদ্য সংকট। মানুষের যে চাল এখন খাইতে পারবো একটা মন, কিন্তু গরু তো আর খাইতে পারতো না। হয়েছে কেন 4-5 কাজ জমি হয়েছিলাম নিচে গিয়ে, এখন মানে ওই মানুষের জমিন খাইটা তুলেরাম। শ্রমিক সংকটে ধান কেটে ঘরে তুলতে পারছেন না মৌলভীবাজারের চাষিরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4200 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। অতিবৃষ্টি ও ঢলের পানিতে নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার বোরাবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওরের চাষিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এই যারা ক্ষতিগ্রস্ত, আমরা এই ক্ষতিগ্রস্ত বলতে এখানে যেটা মনে করি যারা বর্গা দিচ্ছে তারা না, যারা বর্গা নিচ্ছে সে তো বছর নিচ্ছে নগদ টাকা দিয়ে, এবং আবার চাষও করছে, চাষের জন্য ইনভেস্টমেন্ট করছে, সে তারা পাবে। আর যারা কৃষক অল্প জমি আছে, নিজের জমি নিজে চাষ করছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটো শ্রেণী পাবে। নদ নদীর পানি কমায় পরিস্থিতি উন্নতি হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10 দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।